সংস্কার ও গণভোট নিয়ে চলমান রাজনৈতিক সংকট সমাধানে আলোচনার টেবিলে বসতে জামায়াতের আহ্বানে সাড়া দিয়েছে বিএনপি। একে রাজনৈতিক সংস্কৃতির জন্য ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। তবে শুধু বিএনপি জামায়াত নয়, সংকট সমাধান ও দেশের স্বার্থে সব দলকে নিজ উদ্যোগে আলোচনার টেবিলে বসার পরামর্শ তাদের। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। গণভোট ও রাজনৈতিক সংকট সমাধানে বিএনপিকে এবার আলোচনার টেবিলে বসার আমন্ত্রণ জানাচ্ছে জামায়াত। আমি বিএনপিকে অনুরোধ করব, আসুন বিএনপি এবং জামায়াত ইসলামী আমরা একসাথে বসি। এই আহ্বানে সাড়া দিয়েছে বিএনপি। জামায়াতের আলোচনার উদ্যোগকে স্বাগত জানিয়ে একে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতিও বলছে দলটি। তবে এ বিষয়ে দলীয়ভাবে আলোচনার পর সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে বিএনপি। রাজনীতিতে শেষ কথা বলে কিন্তু কিছু নেই। তারা যদি আলাপ আলোচনা করতে চায়, দে আর মোস্ট ওয়েলকাম। এ ব্যাপারে আমাদের দলে আমরা আলাপ আলোচনা করে শীঘ্রই এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব এবং সকল রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার জন্য বিএনপি তার দ্বার উন্মুক্ত রেখেছে। গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক সংকটে বড় দুই দলের আলোচনার উদ্যোগকে ইতিবাচক বলছে এনসিপি। যে কোনো সংলাপ, আলোচনা, ডায়লগের মধ্যে হতে পারে এবং শুধু একটি দল না, অন্যান্য দলগুলোকেই এই ধরনের আলোচনায় সংলাপে অংশগ্রহণ করানো উচিত এবং সকলেই একসাথে বসে একটি সহজ সমাধানে যাওয়া উচিত। দেশ, গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে চলমান রাজনৈতিক সংকট সমাধানে শুধু বিএনপি জামায়াতই নয়, অন্যান্য দলকেও একই আলোচনার টেবিলে বসার পরামর্শ বিশ্লেষকদের। ভালো একটা ইনিশিয়েটিভ তারা নিয়েছে তাদের পক্ষ থেকে এবং আমি মনে করি একই টেবিলে বসে শুধু বিএনপি এবং জামায়াত না, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল তারাও একই টেবিলে বসে আমি মনে করি এই আলোচনায় অংশ নিতে পারে এবং একটা সুষ্ঠু সমাধানের লক্ষ্যে তারা পৌঁছতে পারে, যাতে করে আগামী ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনটা যাতে সুষ্ঠুভাবে হতে পারে। জুলাই সনদে মতভেদ, বিষয়বস্তু ও বাস্তবায়ন প্রক্রিয়া সহ গণভোটের দিনক্ষণ ঠিক করার দায়িত্ব রাজনৈতিক দলগুলোকে নেয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এসব বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। ডক্টর আব্দুল্লাহ আল মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে শুরুতেই জানতে চাই যে মাত্রই কিছুক্ষণ হলো বিএনপির পক্ষ থেকে সম্ভাব্য 237টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। আপনার কি মনে হয় এর মাধ্যমে কি নির্বাচনী হাওয়া বইতে শুরু করলো কিনা? না, তা তো অবশ্যই, এবং আমি মনে করি যেটা একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি এবং যেটা বিএনপি হয়তো আমরা শুনছিলাম যে এক সপ্তাহ পরে বা এই সপ্তাহের শেষে ঘোষণা করবে, এটার সঙ্গে বর্তমানে যে একটা সংকট তৈরি হয়েছে এক ধরনের ঐকমত্য কমিশনের যে সুপারিশ বা জুলাই সনদের বাস্তবায়নে, সেখানে আমি মনে করি যে বিএনপির এটা একটা স্ট্র্যাটেজিক মুভ, হয়তো এক দুদিন এগিয়ে তারা এটা করলো। এবং এখন যেটা হবে যে মাঠ পর্যায়ে যে দ্বিধাদ্বন্দ্ব ছিল প্রার্থীদের যে কে প্রার্থী হবে না হবে, এর আগে আমরা জানি যে তারেক রহমান সাহেব সবগুলো তাদের যে সম্ভাব্য প্রার্থী তাদের সাথে মিটিং করেছিলেন এবং বলেছেন যে একক প্রার্থীর পক্ষে কাজ করা হবে। আমার ধারণা আজকের পর থেকে রাজনীতির মাঠের হাওয়াটা পাল্টে যায়। জামাত এর আগে প্রার্থী ঘোষণা করেছিল, তারা এতদিন কাজও করছে এবং এখন বিএনপি বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং আশা করা হচ্ছে যে তারাই হয়তো বা সরকার গঠন করবে আগামী। সো এটা আজকে অবশ্যই এটা রাজনীতির মাঠের হাওয়া পাল্টে দেবে বলে আমি মনে করি। এবং আমরা তো ঢাকা সেন্ট্রিক সংস্কার নিয়ে চিন্তা করছি, রাজনীতির ভাবনাটা ভিন্ন ঢাকাতে, কিন্তু মাঠ পর্যায়ে যখন আপনি প্রার্থী ঘোষণা করবেন, কেন্দ্রীয় নেতারা সহ স্থানীয় নেতারা যখন প্রচারণায় যুক্ত হবে, তখন কিন্তু ভোটের যে হাওয়া সেটা বলতে শুরু করবে এবং এটা আমি মনে করি বিএনপির একটা পজিটিভ স্ট্র্যাটেজিক মুভ। আরেকটি বিষয় জানাবেন যে গণভোট নিয়ে বিএনপি এবং জামায়াতের দ্বন্দ্ব মেটার সম্ভাবনাও দেখা দিয়েছে, এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। না, প্রথম আমি এটা খুব দুঃখজনক হচ্ছে যে সরকার রাজনৈতিক দলগুলোর কোর্টে বলটা ঠেলে দিল এই জুলাই সনদের ঐকমত্য হওয়ার বিষয়। এবং সেখানে যে একটা জিনিস স্পষ্ট কিন্তু যে আগে সরকার যে বাস্তবায়ন প্রক্রিয়াটা ঐকমত্য কমিশন সরকারের কাছে প্রস্তাবটা দিল, সেইটা যদি আলোচনা করে দিত তাহলে আরো ভালো হতো। তো এটার মধ্যে একটা জল ঘোলা হলো, কারণ বিএনপি যেমন বলেছে যে তারা যেভাবে সনদটাকে পাশ করার কথা ছিল সরকার সেটা না করে বেশ কিছু সংস্কার করেছে। এর মধ্যে মেজর ডিফারেন্সটা ছিল যে 270 দিনের বাধ্যবাধকতা এবং নোট অফ ডিসেন্টটা না রাখা, যেটা বিএনপি বলে আসছিল যেটা আলোচনা না করে ঐকমত্য কমিশন বাস্তবায়নের ক্ষেত্রে এই সিদ্ধান্তটা দিয়েছে। আমি এই ক্ষেত্রে সে সরকারের একটা ব্যর্থতা আমি দেখি যে এই সংকট তৈরির ক্ষেত্রে।
আজকে আবার বলা হলো যে সবগুলো দল একসাথে বসে সমাধান করবে। আমি জামাতের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছিল, একটু আগে আপনাদের খবরই দেখলাম যে বিএনপি সেটাকে গ্রহণ করতে প্রস্তুত। কিন্তু একটা জিনিস আমরা যেন ভুলে না যাই, দুটো জিনিস ইনফ্যাক্ট। একটা হচ্ছে যে আমরা আব্দুল জলিল এবং মান্নান ভূঁইয়া সাহেবের যে আলোচনা সেটা দেখতে চাই না, আন্তরিকভাবে চাই যে জুলাই পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক দলগুলো ছাড় দিয়ে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এবং আমরা যে ফ্যাসিজম মুক্ত একটা বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেখতে চাই, তার দিকে যাবে। দ্বিতীয় হচ্ছে যে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে কিন্তু যুক্ত করতে হবে। এনসিপি এটা স্বাগত জানিয়েছে, কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলো যেন ভয়েসটা এই নেগোসিয়েশনে থাকে, আবার যেন আমরা টু পার্টি পলিটিক্যাল সিস্টেমের মধ্যে না যাই, সেটারও কিন্তু মেকানিজম থাকতে হবে। আমরা দেখতে চাই যে প্রথম পর্বের আলোচনাটা জামাত এবং বিএনপির মধ্যে হোক, এবং সেখানে তো বলা হয়েছে যে সরকারকে রেফারির ভূমিকা পালন করতে। আমরা দেখি কতটা রেফারির ভূমিকা অবতীর্ণ হয়। এবং একই সাথে আমরা চাইবো যে ছোট যে দলগুলো, এনসিপি একটা নতুন দল, তাদেরকে আমি ছোট বলছি না, বাট অন্যান্য যে রাজনৈতিক দলগুলো যারা আলোচনার অংশ ছিল তাদের মতামতটাকেও যেন গুরুত্ব দেওয়া, শুধুমাত্র জি দুটো দলের মতামত ভিত্তিতে যেন সিদ্ধান্ত না নেওয়া হয়। জি ডক্টর আব্দুল আল মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।